মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন। তাছাড়া বোধহয় কালই আমি চলে যাব। জীবনে হয়তো আর কখনো আমাদের দেখাও হবে না। তোমাকে তো আগেই বলেছি গোসাই, প্রয়োজন তোমার নয় আমার, কিন্তু কালকের পর আর আমাদের দেখা হবে না, এই কি তুমি সত্যিই বলতে চাও? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। বন্ধু গহরের খোঁজে এসে শ্রীকান্ত পৌঁছে গেল এক বৈষ্ণব আখড়ায়। এ এক নতুন অভিজ্ঞতা তার কাছে। এই আখড়ার মূল আকর্ষণ বৈষ্ণবী কমললতা। কতকটা তারই অনুরোধে শ্রীকান্ত থেকে গেল সেই আখড়ায়। তারপর যদিও ধর্মাচরণে নিজের মতিগতি নেই, কিন্তু যাদের আছে তাদেরও বিঘ্ন ঘটাই না। মনের মধ্যে নিঃসংশয়ে জানি ওই গুরুতর বিষয়ের কোনো অন্ধিসন্ধি আমি কোনো কালে খুঁজে পাব না। তবুও ধার্মিকদের আমি ভক্তি করি। বিখ্যাত স্বামীজি ও সখ্যাত সাধুজি কাউকেও ছোট বড় করি না। দুজনের বাণী আমার কানে সমান মধুবর্ষণ করে। বিশেষজ্ঞদের মুখে শুনেছি বাংলাদেশের আধ্যাত্মিক সাধনা নিগূঢ় রহস্য বৈষ্ণব সম্প্রদায়েই গুপ্ত আছে, এবং সেইটাই নাকি বাংলার নিজস্ব খাঁটি জিনিস। আগে সন্ন্যাসী সাধুসঙ্গ কিছু কিছু করেছি, ফল লাভের বিবরণ প্রকাশ করতে ইচ্ছে হয় না। কিন্তু এবার যদি দৈবাৎ খাঁটি কপালে জুটে থাকে তো এই সুযোগ ব্যর্থ হতে দেব না। সংকল্প করলাম, পুঁটুর বৌভাতের নিমন্ত্রণ আমাকে রাখতেই হবে। অন্তত সে কটা দিন কলকাতার নিঃসঙ্গ মেসের পরিবর্তে বৈষ্ণবী আখড়ার আশেপাশে কোথাও কাটাতে পারলে আর যাই হোক, জীবনের সঞ্চয়ে বিশেষ লোকসান ঘটবে না। ভিতরে এসে দেখলাম কমললতার কথা মিথ্যে নয়। সেথায় কমলের বনই বটে, কিন্তু দলিত বিদলিত। বৈষ্ণবীরা নানা বয়সের ও নানা চেহারার এবং নানা কাজে ব্যাপৃত। কেউ দুধ জাল দিচ্ছে, কেউ ক্ষীর তৈরি করছে, কেউ নাড়ু পাকাচ্ছে, কেউ ময়দা মাখছে, কেউ ফলমূল বানাচ্ছে। এসব ঠাকুরের রাতের ভোগের ব্যাপার। একজন অপেক্ষাকৃত অল্পবয়সী বৈষ্ণবী এক মনে বসে ফুলের মালা গাঁথছে, এবং তারই কাছে বসে আরেকজন নানা রঙের ছাপানো ছোট ছোট বস্ত্রখণ্ড সযত্নে কুঞ্চিত করে গুছিয়ে তুলছে। সম্ভবত শ্রী শ্রী গোবিন্দজিও কাল স্নান শেষ করে পরিধান করবেন। কেউই বসে নেই। তাদের কাজের আগ্রহ ও একাগ্রতা দেখলে আশ্চর্য হতে হয়। সকলেই আমার দিকে চেয়ে দেখল, কিন্তু নিমেষ মাত্র। কৌতূহলের অবসর নেই। ওষ্ঠাধর সকলেরই নড়ছে। বোধহয় মনে মনে নাম জপ চলছে। একদিকে বেলা শেষ হয়ে দু একটা করে প্রদীপ জ্বলতে শুরু করেছে। চলো ঠাকুর, নমস্কার করে আসবে। আচ্ছা, তোমাকে কি বলে ডাকবো বলো তো? নতুন গোসাই বলে ডাকলে হয় না? কেন হবে না? তোমাদের এখানে গহর পর্যন্ত যখন গহর গোসাই হয়েছে, তখন আমি তো অন্তত বামুনের ছেলে। কিন্তু আমার নিজের নামটা কি দোষ করলো? তার সঙ্গে একটা গোসাই জুড়ে দাও না। সে হয় না ঠাকুর, হয় না। ও নামটা আমার ধরতে নেই, অপরাধ হয়। এসো। তা যাচ্ছি, কিন্তু অপরাধটা কিসে? কিসের তা তোমার শুনে কি হবে? আচ্ছা মানুষ তো। যে বৈষ্ণবীটি মালা গাঁথছিল সে ফিক করে হেসে ফেলেই মুখ নিচু করল। ঠাকুর ঘরে কালো পাথর ও পিতলের রাধাকৃষ্ণ যুগল মূর্তি, একটা নয়, অনেকগুলো। এখানেও জন ৫-৬ বৈষ্ণবী কাজে নিযুক্ত। আরতির সময় হয়ে আসছে, নিঃশ্বাস ফেলার অবকাশ নেই। ভক্তি ভরে যথারীতি প্রণাম করে বার হয়ে এলাম।
ঠাকুর ঘরটা ছাড়া অন্য সব ঘরগুলোই মাটির, কিন্তু সযত্ন পরিচ্ছন্নতার সীমা নেই। বিনা আসনে কোথাও বসতেই সংকোচ হয় না। তবুও কমললতা পূবের বারান্দার একধারে আসন পেতে দিল, বলল, বসো, তোমার থাকবার ঘরটা একটু গুছিয়ে দিয়ে আসি। আমাকে এখানেই আজ থাকতে হবে নাকি? কেন, ভয় কি? আমি থাকতে তোমার কষ্ট হবে না। কষ্টের জন্য নয়, কিন্তু গহর রাগ করবে যে। সে ভার আমার। আমি ধরে রাখলে তোমার বন্ধু একটুও রাগ করবে না। এই বলে সে হেসে চলে গেল। একা বসে অন্যান্য বৈষ্ণবীদের কাজ দেখতে লাগলাম। বাস্তবিকই তাদের সময় নষ্ট করবার সময় নেই। আমার দিকে কেউ ফিরেও চাইল না। মিনিট 10 পরে কমললতা যখন ফিরে এলো, তখন কাজ শেষ করে সকলে উঠে গেছে। জিজ্ঞাসা করলাম, তুমিই মঠের কর্ত্রী নাকি? আমার প্রশ্ন শুনে কমললতা জিভ কেটে বলল, না না, আমরা সবাই গোবিন্দজির দাসী, কেউ ছোট বড় নই। এক একজনের এক একটা ভার, আমার উপর প্রভু এই ভার দিয়েছেন। এই বলে সে মন্দিরের উদ্দেশ্যে হাত জোড় করে কপালে ঠেকালো, বলল, এমন কথা আর কখনো মুখে এনো না। বেশ, তাই হবে। আচ্ছা, বড় গোসাই, গহর গোসাই এদের দেখছি না কেন? তারা এলেন বলে নদীতে স্নান করতে গেছেন। এই রাতে? আর ওই নদীতে? হ্যাঁ। গহরও? হ্যাঁ, গহর গোসাইও। কিন্তু আমাকেই বা স্নান করালে না কেন? আমরা কাউকে স্নান করাই নে, তারা আপনি করে। ঠাকুরের দয়া হলে তুমিও একদিন করবে, সেদিন মানা করলেও শুনবে না। গহর ভাগ্যবান, কিন্তু আমার তো টাকা নেই, আমি গরিব লোক। আমার প্রতি হয়তো ঠাকুরের দয়া হবে না। বৈষ্ণবী ইঙ্গিতটা বোধহয় বুঝল এবং রাগ করে কি যেন একটা বলতে গেল, কিন্তু বলল না। তারপরে বলল, গহর গোসাই যাই হন, তুমিও কিন্তু গরিব নয়। অনেক টাকা দিয়ে যে পরের কন্যাদায়ে উদ্ধার করে, ঠাকুর তাকে গরিব ভাবে না। তোমার উপরেও দয়া হওয়া আশ্চর্য নয়। তাহলে সেটা ভয়ের কথা। তবু কপালে যা লেখা আছে ঘটবে, আটকানো যাবে না। কিন্তু জিজ্ঞেস করি, কন্যাদায় উদ্ধারের খবর তুমি পেলে কোথায়? আমাদের 5 বাড়িতে ভিক্ষে করতে হয়, আমরা সব খবরই শুনতে পাই। কিন্তু এ খবর বোধহয় এখনো পাওনি যে টাকা দিয়ে দায় উদ্ধার করতে আমার হয়নি। না, এ খবর পাইনি। কিন্তু হলো কি, বিয়ে ভেঙে গেল? বিয়ে ভাঙেনি, কিন্তু ভেঙেছেন কালিদাসবাবু, বরের বাপ নিজে। পরের ভিক্ষের দানে ছেলে বেচা পনের কড়ি হাত পেতে নিতে তিনি লজ্জা পেলেন। আমিও বেঁচে গেলাম। এই বলে ব্যাপারটা সংক্ষেপে বিবৃত করলাম। বৈষ্ণবী সবিস্ময়ে বলল, বলো কি গো, এ যে অঘটন ঘটল! ঠাকুরের দয়া। শুধু কি গহর গোসাইজি অন্ধকারে পচা নদীর জলে ডুব মারবে আর সংসারের কোথাও কোনো অঘটন ঘটবে না? তাঁর লীলাই বা প্রকাশ পাবে কি করে বলতো? বলেই কিন্তু বৈষ্ণবীর মুখ থেকে বুঝলাম কথাটা আমার ভালো হয়নি, মাত্রা ছাড়িয়ে গেছে। বৈষ্ণবী কিন্তু প্রতিবাদ করল না, শুধু হাত তুলে মন্দিরের উদ্দেশ্যে নিঃশব্দে নমস্কার করল, যেন অপরাধের মার্জনা ভিক্ষা করল। সামনে দিয়ে একজন বৈষ্ণবী মস্ত এক থালা লুচি নিয়ে ঠাকুর ঘরের দিকে গেল। দেখে বললাম, আজ তোমাদের সমারোহ ব্যাপার, বোধহয় বিশেষ কোনো পর্বদিন না? না, আজ কোনো পর্বদিন নয়, এ আমাদের প্রতিদিনের ব্যাপার। ঠাকুরের দয়ার অভাব কখনো ঘটে না। বাহ, আনন্দের কথা। কিন্তু আয়োজনটা বোধ করি রাতেই বেশি করে করতে হয়। তাও না, সেবার কোনো সকাল সন্ধ্যা নেই। দয়া করে যদি 2 দিন থাকো, নিজেই সব দেখতে পাবে। দাসীর দাসী আমরা, ওর সেবা করা ছাড়া সংসারে আর তো আমাদের কোনো কাজ নেই। এই বলে সে মন্দিরের দিকে হাত জোড় করে আর একবার নমস্কার করল। জিজ্ঞাসা করলাম,
সারাদিন তোমাদের কি করতে হয়? এসে যা দেখলে তাই। এসে দেখলাম বাটনা বাটা, কুটনো কোটা, দুধ জাল দেওয়া, মালা গাঁথা, কাপড় রং করা, এমনই অনেক কিছু। তোমরা সারাদিন কি শুধু এই করো? হ্যাঁ, সারাদিন শুধু এই করি। কিন্তু এসব তো কেবল ঘর গৃহস্থালির কাজ, সব মেয়েরাই করে। তোমরা ভজন সাধন করো কখন? এই আমাদের ভজন সাধন। এই রাঁধা বাড়া, জল তোলা, কুটনো বাটনা, মালা গাঁথা, কাপড় ছোপানো, একেই বলে সাধনা? হ্যাঁ, একেই বলি সাধনা। দাস দাসীর এর চেয়ে বড় সাধনা আমরা পাবো কোথায় গোসাই? বলতে বলতে তার সজল চোখ দুটি যেন অনির্বচনীয় মাধুর্যে পরিপূর্ণ হয়ে উঠল। আমার হঠাৎ মনে হলো, এই অপরিচিত বৈষ্ণবীর মুখের মতো সুন্দর মুখ আমি সংসারে কখনো দেখিনি। বললাম, কমললতা, তোমার বাড়ি কোথায়? বৈষ্ণবী আঁচলে চোখ মুছে হেসে বলল, গাছতলায়। কিন্তু গাছতলা তো আর চিরকাল ছিল না। তখন ছিল ইটকাঠের তৈরি কোনো একটা বাড়ির ছোট্ট একটি ঘর। কিন্তু সে গল্প করার তো এখন সময় নেই গোসাই। এসো তো আমার সঙ্গে, তোমার নতুন ঘরটি দেখিয়ে দিই। চমৎকার ঘরখানা। বাঁশের আলনায় একটি পরিষ্কার তসরের কাপড় দেখিয়ে দিয়ে বলল, ওইটি পরে ঠাকুর ঘরে এসো, দেরি করো না যেন। এই বলে সে দ্রুত চলে গেল। একধারে ছোট একটি তক্তপোষের পাতা বিছানা, কাছেই জলচৌকির ওপরে রাখা কয়েকখানা গ্রন্থ ও এক থালা বকুল ফুল। এইমাত্র প্রদীপ জেলে কেউ বোধহয় ধূপ ধুনো দিয়ে গেছে। তার গন্ধ ও ধোঁয়ায় ঘরটা তখনও পূর্ণ হয়ে আছে। ভারী ভালো লাগলো। সারাদিনের ক্লান্তি তো ছিলই, ঠাকুর দেবতাকেও চিরদিন পাশ কাটিয়ে চলি, সুতরাং ওদিকের আকর্ষণ ছিল না। কাপড় ছেড়ে ঝুপ করে বিছানায় শুয়ে পড়লাম। কি জানি এ কার ঘর, কার শয্যা? অজ্ঞাত বৈষ্ণবী একটা রাতের জন্য আমাকে ধার দিয়ে গেল, কিংবা হয়তো এ তার নিজেরই। কিন্তু এসব চিন্তায় মন আমার স্বভাবতই ভারী সংকোচ বোধ করে। অথচ আজ কিছুই মনে হলো না, যেন কতকালের পরিচিত আপনার জনের কাছে হঠাৎ এসে পড়েছি। বোধহয় একটু তন্দ্রাবিষ্ট হয়ে পড়েছিলাম। কে যেন দ্বারের বাইরে থেকে ডাক দিল, নতুন গোসাই, মন্দিরে যাবে না? ওরা তোমাকে ডাকছেন যে। ধড়মড় করে উঠে বসলাম। মন্দিরা সহযোগে কীর্তন গান কানে এলো। বহু লোকের সমবেত কোলাহল নয়। গানের কথাগুলি যেমন মধুর তেমনই সুস্পষ্ট। বামা কণ্ঠ। রমণীকে চোখে না দেখেও নিঃসন্দেহে অনুমান করলাম এ কমললতা। নবীনের বিশ্বাস এই মিষ্ট স্বরই তার প্রভুকে মজিয়েছে। মনে হলো অসম্ভব নয় এবং অন্তত অসঙ্গতও নয়। মন্দিরে ঢুকে নিঃশব্দে এক ধারে গিয়ে বসলাম। কেউ চেয়ে দেখল না। সকলের দৃষ্টি রাধাকৃষ্ণের যুগল মূর্তির প্রতি নিবদ্ধ। গায়িকার দু চোখ প্লাবিত করে দরদর ধারে অশ্রু ঝরছে এবং ভাবের গুরুভারে তার কণ্ঠস্বর মাঝে মাঝে যেন ভেঙে পড়ল বলে। এই সকল রসের রসিক আমি নই, কিন্তু আমারও মনের ভেতরটা হঠাৎ যেন কেমন ধারা করে উঠল। বাবাজি দারিক দাস চোখ বুজে একটা দেওয়ালে ঠেস দিয়ে বসেছিলেন। তিনি সচেতন কি অচেতন বোঝা গেল না। ভাবের এই বিহ্বল মুগ্ধতাকে আমি অত্যন্ত ভয় করি। ব্যস্ত হয়ে বাইরে চলে এলাম। কেউ লক্ষ্যও করল না। দেখি প্রাঙ্গণের এক ধারে বসে গহর। কোথাকার একটা আলোর রেখা এসে তার গায়ে পড়েছে। আমার পদশব্দে তার ধ্যান ভাঙল না, কিন্তু সেই একান্ত সমাহিত মুখের দিকে চেয়ে আমিও নড়তে পারলাম না। সেইখানে স্তব্ধ হয়ে রইলাম। মনে হতে লাগলো শুধু আমাকেই একা ফেলে রেখে এ বাড়ির সকলেই যেন আর এক দেশে চলে গেছে। সেখানের পথ আমি চিনি না। ঘরে এসে আলো নিভিয়ে শুয়ে পড়লাম।
নিশ্চয় জানি জ্ঞান, বিদ্যা ও বুদ্ধিতে আমি এদের সকলের বড়। তবুও কিসের ব্যথায় জানি না মনের ভিতরটা কাঁদতে লাগল, এবং তেমনি অজানা কারণে চোখের কোণ বেয়ে বড় বড় ফোঁটা গড়িয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। কানে গেল, ওগো নতুন গোসাই। কে? আমি গো, তোমার সন্ধেবেলার বন্ধু। এত ঘুমোতেও পারো? অন্ধকার ঘরে চৌখাটের কাছে দাঁড়িয়ে কমললতা বৈষ্ণবী। বললাম, জেগে থেকে লাভ হতো কি, তবু সময়টার একটু সদ্ব্যবহার হলো। তা জানি, কিন্তু ঠাকুরের প্রসাদ পাবে না? পাবো। তবে ঘুমোচ্ছ যে বড়। জানেই বিঘ্ন ঘটবে না, প্রসাদ পাবই। আমার সন্ধেবেলাকার বন্ধু রাতেও পরিত্যাগ করবে না। সে দাবি বৈষ্ণবের, তোমাদের নয়। আশা পেলে বোষ্টাম হতে কতক্ষণ? তুমি গহরকে পর্যন্ত গোঁসাই বানিয়েছ, আর আমি কি এত অবহেলার? হুকুম করলে বোষ্টামের দাসানুদাস হতেও রাজি। কমললতার কণ্ঠস্বর একটুখানি গভীর হল। বলল, বৈষ্ণবদের সম্বন্ধে তামাশা করতে নেই গোসাই, অপরাধ হয়। গহর গোসাইজিকেও তুমি ভুল বুঝেছ। তার আপন লোকেরাও তাকে কাফের বলে, কিন্তু তারা জানে না সে খাঁটি মুসলমান। বাপ পিতামহর ধর্মবিশ্বাস সে ত্যাগ করেনি। কিন্তু তার ভাব দেখে তো তা মনে হয় না। সেইটাই আশ্চর্য। কিন্তু আর দেরি করো না, এসো। কিংবা প্রসাদ না হয় তোমাকে এখানেই দিয়ে যাই, কি বলো? আপত্তি নেই, কিন্তু গহর কোথায়? সে থাকে তো দুজনকে একত্রেই দাও না। তার সঙ্গে বসে খাবে? চিরকালই তো খাই। ছেলেবেলায় ওর মা আমাকে অনেক ফলার মেখে দিয়েছে। তোমাদের প্রসাদের চেয়ে সে তখন কম মিষ্টি হতো না। তাছাড়া গহর ভক্ত, গহর কবি। কবির জাতের খোঁজ করতে নেই। অন্ধকারেও মনে হলো বৈষ্ণবী একটা নিঃশ্বাস চেপে ফেলল। তারপরে বলল, গহর গোসাইজি নেই, কখন চলে গেছে আমরা জানতে পারিনি। গহরকে দেখলাম সে উঠোনে বসে। তাকে কি তোমরা ভেতরে যেতে দাও না? না। গহরকে আজ আমি দেখেছি। কমললতা, আমার তামাশাতে তুমি রাগ করলে, কিন্তু তোমাদের ঠাকুরের সঙ্গে তোমরাও বড় কম তামাশা করছো না। অপরাধ শুধু একটা দিকেই হয় তা নয়। বৈষ্ণবী এ অনুযোগেরা জবাব দিল না, নীরবে বার হয়ে গেল। অল্প একটুখানি পরেই সে অন্য একটি বৈষ্ণবীর হাতে আলো ও আসন এবং নিজে প্রসাদের পাত্র নিয়ে প্রবেশ করল। বলল, অতিথি সেবার ত্রুটি হবে নতুন গোসাই, কিন্তু এখানকার সমস্তই ঠাকুরের প্রসাদ। ভয় নেই গো সন্ধ্যার বন্ধু। বৈষ্ণব না হয়েও তোমার নতুন গোসাইজির রসবোধ আছে। আতিথ্যের ত্রুটি নিয়ে সে রসভঙ্গ করে না। রাখো কি আছে, ফিরে এসে দেখবে প্রসাদের কণিকাটুকুও অবশিষ্ট নেই। ঠাকুরের প্রসাদ অমনি করেই তো খেতে হয়। এই বলে কমললতা নিচে ঠাঁই করে সমস্ত খাদ্য সামগ্রী একে একে পরিপাটি করে সাজিয়ে দিল। পরদিন অতি ভোরেই ঘুম ভেঙে গেল কাঁসর ঘণ্টার বিকট শব্দে। সুবিপুল বাদ্যভাণ্ড সহযোগে মঙ্গল আরতি শুরু হয়েছে। কানে গেল ভোরের সুরে কীর্তনের পদ। কানু গলে বনমালা বিরাজে, রাই গলে মতি সাজে। অরুণিত চরণে মঞ্জরি রঞ্জিত খঞ্জন গঞ্জন লাজে। তারপরে সারাদিন ধরে চলল ঠাকুর সেবা, পুজো, পাঠ, কীর্তন, নামানো খাওয়ানো, গা মোছানো, চন্দন মাখানো, মালা পরানো। এর আর বিরাম বিচ্ছেদ নেই। সবাই ব্যস্ত, সবাই নিযুক্ত। মনে হলো পাথরের দেবতারই এই অষ্টপ্রহরব্যাপী অফুরন্ত সেবাশয়। আর কিছু হলে এত বড় ধকলে কবে ক্ষয়ে নিঃশেষ হয়ে যেত। কাল বৈষ্ণবীকে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা সাধন ভজন করো কখন? এই তো সাধন ভজন। এই রাঁধা বাড়া, ফুল তোলা, মালা গাঁথা, দুধ চাল দেওয়া,
একেই বলো সাধনা? হ্যাঁ, আমরা একেই বলি সাধনা। আমাদের আর কোনো সাধন ভজন নেই। আজ সমস্ত দিনের কাণ্ড দেখে বুঝলাম কথাগুলো তার বর্ণে বর্ণে সত্য। অতিরঞ্জন অত্যুক্তি কোথাও নেই। দুপুরবেলায় কোন এক ফাঁকে বললাম, কমললতা, আমি জানি তুমি অন্য সকলের মতো নও। সত্যি বলো তো, ভগবানের প্রতীক এই যে পাথরের মূর্তি। বৈষ্ণবী হাত তুলে আমাকে থামিয়ে দিল, বলল, প্রতীক কি গো? উনিই যে সাক্ষাৎ ভগবান। এমন কথা আর কখনো মুখেও এনো না নতুন গোসাই। আমার কথায় সেই যেন লজ্জা পেল বেশি। আমিও কেমন এক প্রকার অপ্রস্তুত হয়ে পড়লাম। তবুও আস্তে আস্তে বললাম, আমি তো জানি নে, তাই জিজ্ঞাসা করছি। তোমরা কি সত্যি ভাবো ওই পাথরের মূর্তির মধ্যেই ভগবানের শক্তি এবং চৈতন্য? তার আমার এই কথাটাও সম্পূর্ণ হতে পেল না। সে বলে উঠল, ভাবতে যাব কিসের জন্য গো? এই যে আমাদের প্রত্যক্ষ। সংস্কারের মোহ তোমরা কাটাতে পারো না বলেই ভাবো রক্তমাংসের দেহ ছাড়া চৈতন্যের আর কোথাও থাকবার জো নেই। কিন্তু তা কেন? আর এও বলি, শক্তি আর চৈতন্যের হদিশ কি তোমরাই সবখানি পেয়ে বসে আছো যে বলবে পাথরের মধ্যে তার জায়গা হবে না? হয় গো হয়। ভগবানের কোথাও থাকতেই বাধা পড়ে না, নইলে তাকে ভগবান বলতে যাবো কেন বলো তো? যুক্তি হিসাবে কথাগুলো স্পষ্টও নয়, পূর্ণও নয়, কিন্তু এ তো তা নয়। এ তার জীবন্ত বিশ্বাস। তার সেই জোর ও অকপট উক্তির কাছে হঠাৎ কেমন ধারা থতমত খেয়ে গেলাম। তর্ক করতে, প্রতিবাদ করতে সাহস হলো না, ইচ্ছেও করল না। বরঞ্চ ভাবলাম, সত্যিই তো, পাথরই হোক আর যাই হোক, এমন পরিপূর্ণ বিশ্বাসে নিজেকে একান্ত সমর্পণ না করতে পারলে বছরের পর বছর দিনান্তব্যাপী এই অবিচ্ছিন্ন সেবার জোর এরা পেত কি করে? এমন সোজা হয়ে নিশ্চিন্ত নির্ভয়ে দাঁড়াবার অবলম্বন মিলত কোথায়? এরা শিশু তো নয়। ছেলে খেলার এই মিথ্যে অভিনয় দ্বিধাগ্রস্ত মন যে শ্রান্তির অবসাদে দুদিনেই এলিয়ে। কিন্তু সে তো হয়নি। বরঞ্চ ভক্তি ও প্রীতির অখণ্ড একাগ্রতায় আত্মনিবেদনের আনন্দোৎসব এদের বেড়েই চলেছে। এই জীবনে পাওয়ার দিক দিয়ে সে কি তবে সবই ভুয়ো, সবই ভুল, সবই আপনাকে ঠকানো? কি গোসাই, কথা কও না যে? ভাবছি। কাকে ভাবছ? ভাবছি তোমাকেই। ইস, বড় সৌভাগ্য যে আমার। তবুও থাকতে চাও না। কোথায় কোন বর্মাদের দেশে চাকরি করতে যেতে চাও? চাকরি করবে কেন? আমার তো মঠের জমি জমাও নেই, মুগ্ধ ভক্তের দলও নেই। খাবো কি? ঠাকুর দেবেন। অত্যন্ত দুরাশা। কিন্তু তোমাদেরও যে ঠাকুরের ওপর খুব ভরসা, তাও তো মনে হয় না। নইলে ভিক্ষে করতে যাবে কেন? যাই তিনি দেবার জন্যে হাত বাড়িয়ে ধরে ধরে দাঁড়িয়ে থাকেন বলে, নইলে নিজেদের গরজ নেই। থাকলে যেতুম না, না খেয়ে শুকিয়ে মরলেও না। কমললতা, তোমার দেশ কোথায়? কালকেই তো বলেছি গোসাই, ঘর আমার গাছতলায়, দেশ আমার পথে পথে। তাহলে গাছতলায় আর পথে পথে না থেকে মঠে থাকো কিসের জন্যে? অনেকদিন পথে পথেই ছিলুম গোসাই। সঙ্গী পাই তো আবার একবার পথে সম্বল করি। তোমার সঙ্গীর অভাব, এ কথা বিশ্বাস হয় না কমললতা। যাকে ডাকবে সেই যে রাজি হবে। তোমাকে ডাকছি নতুন গোসাই, রাজি হবে? হ্যাঁ, রাজি। নাবালক অবস্থায় যে লোক যাত্রার দলকে ভয় করেনি, সাবালক অবস্থায় তার বৈষ্ণবীকে ভয় কি? যাত্রার দলেও ছিলে নাকি? হ্যাঁ। তাহলে তো গান গাইতেও পারো। না, অধিকারী অতটা দূর এগোতে দেয়নি, তার আগেই জবাব দিয়েছিল। তুমি অধিকারী হলে কি হতো বলা যায় না। আমিও জবাব দিতুম। সে যাক, এখন আমাদের একজন জানলেই কাজ চলে যাবে। এদেশে যেমন তেমন করেও ঠাকুরের নাম নিতে পারলে ভিক্ষের অভাব হয় না। চলো না গোসাই,
বেরিয়ে পড়া যাক। বলেছিলে শ্রীবৃন্দাবন ধাম কখনো দেখোনি, চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। অনেক দিন ঘরে বসে কাটলো, পথের নেশা আবার যেন টানতে চায়। সত্যি যাবে নতুন গোসাই? হঠাৎ তার মুখের দিকে চেয়ে ভারী বিস্ময় জন্মালো। বললাম, পরিচয় তো এখনো আমাদের 24 ঘন্টাও পার হয়নি, আমাকে এতটা বিশ্বাস হলো কি করে? 24 ঘন্টা তো কেবল এক পক্ষেই নয় গোসাই, ওটা দুপক্ষেই। আমার বিশ্বাস পথে প্রবাসে আমাকেও তোমার অবিশ্বাস হবে না। কাল পঞ্চমী, বেরিয়ে পড়বার ভারী শুভ দিন। চলো, আর পথের ধারে রেলের পথ তো রইলই। ভালো না লাগে ফিরে এসো, আমি বারণ করব না। এই সময় একজন বৈষ্ণবী এসে খবর দিল, ঠাকুরের প্রসাদ ঘরে দিয়ে আসা হয়েছে। চলো তোমার ঘরে গিয়ে বসি গে। আমার ঘর? তাই ভালো। আর একবার তার মুখের পানে চেয়ে দেখলাম। এবার আর সন্দেহের লেশমাত্র রইল না যে সে পরিহাস করছে না। আমি যে উপলক্ষ মাত্র তাও নিশ্চিত, কিন্তু যে কারণেই হোক এখানের বাঁধন ছিঁড়ে এই মানুষটি পালাতে পারলেই যেন বাঁচে। তার এক মুহূর্ত বিলম্ব সইছে না। ঘরে এসে খেতে বসলাম। অতি পরিপাটি প্রসাদ। পালানোর ষড়যন্ত্রটা জমতো ভালো, কিন্তু কে একজন অত্যন্ত জরুরি কাজে কমললতাকে ডেকে নিয়ে গেল। সুতরাং একা মুখ বুঝে সেবা সমাপ্ত করতে হলো। বাইরে এসে কাউকেও বড় দেখতে পাই না। বাবাজি দারিকদা শিবা গেলেন কোথায়? 2-4 জন বৈষ্ণবী ঘোরাঘুরি করছে। কাল সন্ধ্যায় ঠাকুর ঘরে ধোঁয়ার ঘরে এদেরই বোধহয় অপ্সরা মনে হয়েছিল, কিন্তু আজ দিনের বেলায় কড়া আলোতে কালকে সেই অধ্যাত্ম সৌন্দর্যবোধটা তেমন অটুট রইল না। গাটা কেমন করে উঠল। সোজা আশ্রমের বাইরে চলে এলাম। সেই ঘন শ্যাওলায় ভরা শীর্ণ চেনা ঢেউতোলা স্রোতস্বতী, আর তার পাড়ে সেই লতা ও কাঁটাঝোপে ভরা আগাছা, সাপে ভরা বেতবন আর বাঁশঝাড়, এ সবই চেনা হয়েও অচেনা। দীর্ঘকালের অনভ্যাস তাই গা ছমছম করতে লাগল। সেখান থেকে সরে আসার উপক্রম করছি। কোথায় একটি লোক আড়ালে বসেছিল, উঠে কাছে এসে দাঁড়ালো। প্রথমটা আশ্চর্য হলাম, এই জায়গাতেও মানুষ থাকে? লোকটির বয়স হয়তো আমাদেরই মতো, আবার বছর 10 বেশি হওয়া বিচিত্র নয়। খর্বাকৃতি, রোগা গড়ন, গায়ের রংটা খুব কালো নয় বটে, কিন্তু মুখের নিচের দিকটা যেমন অস্বাভাবিক রকমের ছোট, চোখের ভ্রু দুটো তেমনই অস্বাভাবিক রকমের দীর্ঘে প্রস্থে বিস্তীর্ণ। বস্তুত এত বড় ঘন মোটা ভুরু যে মানুষের হয়, আগে এ জ্ঞান আমার ছিল না। দূর থেকে সন্দেহ হয়েছিল হয়তো প্রকৃতির কোনো হাস্যকর খেয়ালে একজোড়া মোটা গোঁফ ঠোঁটের বদলে লোকটার কপালে গুজিয়েছে। গলা জোড়া মোটা তুলসীর মালা, পোশাক পরিচ্ছদও অনেকটা বৈষ্ণবদের মতো, কিন্তু যেমন ময়লা তেমনই জীর্ণ। মশাই, আজ্ঞা করুন। আপনি এখানে কবে এসছেন শুনতে পারি কি? পারেন, এসেছি কাল বৈকালে। রাত্রিতে আখড়াতে ছিলেন বুঝি? হ্যাঁ, ছিলাম। ও, মিনিট খানেক নীরবে কাটল। পা বাড়াবার চেষ্টা করতে লোকটা বলল, তা আপনি তো বৈষ্ণব নন, ভদ্রলোক। আখড়ার মধ্যে আপনাকে থাকতে দিলে যে? সে খবর তাঁরাই জানেন, তাঁদের জিজ্ঞাসা করবেন। ও, কমলীলতা থাকতে বললে বুঝি? হ্যাঁ। ও, জানেন ওর আসল নাম কি? উষাঙ্গিনী, বাড়ি সিলেটে, কিন্তু দেখায় যেন কলকাতার মেয়ে মানুষ। আমার বাড়িও সিলেটে, গায়ের নাম মামুদপুর। শুনবেন ও স্বভাব চরিত্র? না, কিন্তু লোকটার ভাবগতিক দেখে এবার সত্যি বিস্ময়াপন্ন হলাম। প্রশ্ন করলাম, কমললতার সঙ্গে আপনার কি কোনো সম্বন্ধ আছে? আছে না। কি সেটা? লোকটা ক্ষণকাল ইতস্তত করে হঠাৎ গর্জন করে উঠল, কেন? মিথ্যে নাকি? ও আমার পরিবার হয়। ওর বাপ নিজে থেকে আমাদের কণ্ঠী বদল করিয়েছিল, তার সাক্ষী আছে। কেন জানি না, আমার বিশ্বাস হলো না। জিজ্ঞাসা করলাম, আপনারা কি জাত? আমরা দ্বাদশ তিলি।
আর কমললতারা? প্রত্যুত্তরে লোকটা তার সেই মোটা ভ্রুজোড়া ঘৃণায় কুঞ্চিত করে বলল, ওরা শুঁড়ি, ওদের জলে আমরা পা ধুই না। একবার ডেকে দিতে পারেন? না, আখড়ায় সবাই যেতে পারে, ইচ্ছে হলে আপনিও পারেন। যাব মশাই, যাব। দারোগাকে 2 পয়সা খাইয়ে রেখেছি, পেয়াদার সঙ্গে করে একেবারে ঝুঁটি ধরে টেনে বার করে আনবো। বাবাজির বাবাও রাখতে পারবে না, শালা রাস্কেল কোথাকার। আর বাক্য ব্যয় না করে চলতে লাগলাম। লোকটা পিছন হতে কর্কশ কণ্ঠে বলল, তাতে আপনার কি হলো? গিয়ে একবার ডেকে দিলে কি শরীর ক্ষয়ে যেত নাকি? ও ভদ্র লোক। আর ফিরে চাইতে ভরসা হলো না। পাছে রাগ সামলাতে না পারি এবং এই অতি দুর্বল লোকটার গায়ে হাত দিয়ে ফেলি, এই ভয়ে একটু দ্রুত পদেই প্রস্থান করলাম। মনে হতে লাগলো বৈষ্ণবীর পালাবার কারণটা বোধহয় এইখানেই কোথাও জড়িত। মনটা বিগড়িয়েছিল। ঠাকুর ঘরে নিজেও গেলাম না, কেউ ডাকতেও এলো না। ঘরের মধ্যে একখানা জলচৌকির ওপরে গুটি কয়েক বৈষ্ণব গ্রন্থাবলী সযত্নে সাজানো ছিল। তারই একখানা হাতে করে প্রদীপটা শিয়রের কাছে এনে বিছানায় শুয়ে পড়লাম। বৈষ্ণব ধর্মশাস্ত্র অধ্যয়নের জন্য নয়, শুধু সময় কাটাবার জন্য। ক্ষোভের সঙ্গে একটা কথা বারবার মনে হচ্ছিল, কমললতা সেই যে গিয়েছে, আর আসেনি। ঠাকুরের সন্ধ্যারতি যথারীতি আরম্ভ হলো। তার মধুর কণ্ঠ বারবার কানে আসতে লাগলো এবং ঘুরে ফিরে কেবল সেই কথাটাই মনে হতে লাগলো, কমললতা সেই থেকে কোনো খবরই আমার নেয়নি। আর সেই ভ্রুওয়ালা লোকটা কোনো সত্যিই কি তার অভিযোগের মধ্যে নেই? আরও একটা কথা, গহর কই? সেও তো আজ আমার খোঁজ নিল না। ভেবেছিলাম দিন কয়েক এখানেই কাটাবো, পুঁটুর বিয়ের দিনটি পর্যন্ত, কিন্তু সে আর হয় না। হয়তো কালই কলকাতায় রওনা হয়ে পড়ব। ক্রমশ আরতি ও কীর্তন সমাপ্ত হল। কালকে সেই বৈষ্ণবী এসে আজও বহু যত্নে প্রসাদ রেখে গেল, কিন্তু যে জন্য পথ চেয়েছিলাম তার দেখা মিলল না। বাইরে লোকজনের কথাবার্তা, আনাগোনার পায়ের শব্দ ক্রমশ শান্ত হয়ে এলো। তার আসবার কোনো সম্ভাবনা আর নেই জেনে আহার করে হাত মুখ ধুয়ে দীপ নিবিয়ে শুয়ে পড়লাম। বোধহয় তখন অনেক রাত। কানে গেল, নতুন গোসাই। জেগে উঠে বসলাম। অন্ধকারে ঘরের মধ্যে দাঁড়িয়ে কমললতা আস্তে আস্তে বলল, আসেনি বলে মনে মনে বোধহয় অনেক দুঃখ করেছ না গোসাই? হ্যাঁ, করেছি। বৈষ্ণবী মুহূর্তকাল নীরব হয়ে রইল, তারপরে বলল, বনের মধ্যেও লোকটা তোমাকে কি বলছিল? তুমি দেখেছিলে নাকি? হ্যাঁ। বলছিল সে তোমার স্বামী, অর্থাৎ তোমাদের সামাজিক আচার মতে তুমি তার কণ্ঠী বদল করা পরিবার। তুমি বিশ্বাস করেছ? না, করিনি। সে আমার স্বভাব চরিত্রের ইঙ্গিত করেনি? করেছে। আমার জাত? হ্যাঁ, তাও। শুনবে আমার ছেলেবেলার ইতিহাস, কিন্তু হয়তো তোমার ঘৃণা হবে। তবে থাক, ও আমি শুনতে চাই না। কেন? তাতে লাভ কি কমললতা? তোমাকে আমার ভারী ভালো লেগেছে, কিন্তু কাল চলে যাব। হয়তো আর কখনো আমাদের দেখাও হবে না। নিরর্থক আমার সেই ভালো লাগাটুকু নষ্ট করে ফেলে ফল কি হবে বলো তো? বৈষ্ণবী এবার অনেকক্ষণ চুপ করে রইল। অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে সে কি করছে ভেবে পেলাম না। জিজ্ঞাসা করলাম, কি ভাবছ? ভাবছি কাল তোমাকে যেতে দেব না। তবে কবে যেতে দেবে? যেতে কোনোদিনই দেব না, কিন্তু অনেক রাত হলো, ঘুমো। মশারিটা ভালো করে গোঁজা আছে তো? কি জানি, আছে বোধহয়। আছে বোধহয়? বাহ, বেশ তো। এই বলে সে কাছে এসে অন্ধকারেই হাত বাড়িয়ে বিছানার সব দিক পরীক্ষা করে বলল, ঘুমো গোসাই, আমি চললুম। এই বলে এসে পা টিপে বার হয়ে গেল এবং বাইরে থেকে অত্যন্ত সাবধানে দরজা বন্ধ করে দিল। আজ আমাকে বৈষ্ণবী বারবার করে শপথ করিয়ে নিল তার পূর্ব বিবরণ শুনে আমি ঘৃণা করব কিনা। বললাম,
শুনতে আমি চাই না, কিন্তু শুনলেও ঘৃণা করব না। কিন্তু করবে না কেন? সে শুনলে মেয়ে পুরুষে সবাই তো ঘৃণা করে। তুমি কি বলবে আমি জানি নে, কিন্তু তবুও আন্দাজ করতে পারি। সে শুনলে মেয়েরাই যে মেয়েদের সবচেয়ে বেশি ঘৃণা করে সে জানি, এবং তার কারণও জানি, কিন্তু তোমাকে বলতে আমি চাই না। পুরুষেরাও করে, কিন্তু অনেক সময় এসে ছলনা, অনেক সময় আত্মবঞ্চনা। তুমি যা বলবে তার চেয়েও অনেক কুশ্রী কথা আমি তোমাদের নিজের মুখেও শুনেছি, চোখেও দেখেছি, কিন্তু তবুও ঘৃণা হয় না। কেন হয় না? বোধহয় আমার স্বভাব। কিন্তু কালই তো বলেছি তোমাকে, তা দরকার নেই। শুনতে আমি একটুও উৎসুক নই। তাছাড়া কোথাকার কে সেসব কাহিনী নাইবা আমাকে বললে। বৈষ্ণবী অনেকক্ষণ চুপ করে কি ভাবল, তারপরে হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা গোসাই, তুমি পূর্বজন্ম পরজন্ম এসব বিশ্বাস করো? না। না কেন? এ কি সত্যিই নেই তুমি ভাবো? আমার ভাবনার জন্য অন্য জিনিস আছে, এসব ভাববার বোধহয় সময় পেয়ে উঠি না। বৈষ্ণবী আবার ক্ষণকাল চুপ থেকে বলল, একটা ঘটনা তোমাকে বলবো, বিশ্বাস করবে? ঠাকুরের দিকে মুখ করে বলছি, তোমাকে মিথ্যে বলবো না। করব গো কমললতা, করব। ঠাকুরের দিব্যি না করে বললেও তোমাকে বিশ্বাস করব। তবে বলি, একদিন গহর গোসাইয়ের মুখে শুনলাম হঠাৎ তার পাঠশালার বন্ধু এসেছিলেন বাড়িতে। ভাবলুম, যে লোক একটা দিন আমাদের এখানে না এসে পারে না, সে রইল কোন ছেলেবেলার বন্ধুকে নিয়ে মেতে ৬-৭ দিন। আবার ভাবলুম, এ কেমন ধারা বামুন বন্ধু, যে অনায়াসে পড়ে রইল মুসলমানের ঘরে, কারো ভয় করলে না। তার কি কোথাও কেউ নেই নাকি? জিজ্ঞাসা করতে গহর গোসাইও ঠিক এই কথাই বললে সংসারে তার আপনার কেউ নেই বলে তার ভয়ও নেই, ভাবনাও নেই। মনে মনে বললাম, তাই হবে। জিজ্ঞাসা করলুম, তোমার বন্ধুর নাম কি গোসাই? নাম শুনে যেন চমকে গেলুম। জানো তো গোসাই, ও নামটা আমার করতে নেই। জানি, তোমার মুখেই শুনেছি। জিজ্ঞেস করলুম, বন্ধু দেখতে কেমন, বয়স কত? গোসাই কত কি যে বলে গেল, তার কতক বা আমার কানে গেল, কতক বা গেল না, কিন্তু বুকের ভেতরটায় ঢিপ ঢিপ করতে লাগলো। তুমি ভাববে, এমন মানুষ তো দেখিনি, এরা নাম শুনেই যে পাগল হয়। কিন্তু শুধু নাম শুনেই মেয়ে মানুষ পাগল হয় গোসাই, এ সত্যি। তারপরে নিজেও হাসতে লাগলুম, কিন্তু ভুলতে আর পারলুম না। সব কাজকর্মে এই কেবল একটা কথা মনে হয়, তুমি আবার কবে আসবে, তোমাকে নিজের চোখে দেখতে পাবো কবে। শুনে চুপ করে রইলাম, কিন্তু তার মুখের পানে চেয়ে আর হাসতে পারলাম না। সবে কাল সন্ধ্যায় তো তুমি এসেছো, কিন্তু আজ আমার চেয়ে বেশি এ সংসারে তোমাকে কেউ ভালোবাসে না। পূর্বজন্ম সত্যি না হলে এমন অসম্ভব কাণ্ড কি কখনো একটা দিনের মধ্যে ঘটতে পারে? আমি জানি তুমি থাকতেও আসনি, থাকবেও না। যত প্রার্থনাই জানাই না কেন, 2-1 দিন পরেই চলে যাবে। কিন্তু আমি যে কতদিনে এই ব্যথা সামলাবো, তাই কেবল ভাবি। এই বলে সে সহসা আঁচলে চোখ মুছে ফেলল। চুপ করে রইলাম। এত অল্পকালে এমন স্পষ্ট ও প্রাঞ্জল ভাষায় রমণীর প্রেম নিবেদনের কাহিনী এর আগে কখনো পুস্তকেও পড়িনি, লোকের মুখেও শুনিনি। এবং এই যে অভিনয় নয়, তা নিজের চোখেই দেখছি। কমললতা দেখতে ভালো, অক্ষর পরিচয়হীন মূর্খও নয়। তার কথাবার্তায়, তার গানে, তার যত্ন ও অতিথি সেবার আন্তরিকতায় তাকে আমার ভালো লেগেছে, এবং সেই ভালো লাগাটা প্রশস্তি ও রসিকতার উত্তুক্তিতে ফলাও করে তুলতে নিজেও কৃপণতা করিনি। কিন্তু দেখতে দেখতে পরিণতি যে এমন খোরালো হয়ে উঠবে
বৈষ্ণবীর আবেদনে, অশ্রুমোচনে ও মাধুর্যের অকুণ্ঠিত আত্মপ্রকাশে সমস্ত মন যে এমন তিক্ততায় পরিপূর্ণ হয়ে যাবে, খানিক আগেও তার কি জানতাম। যেন হতবুদ্ধি হয়ে গেলাম। কেবল লজ্জাতেই যে সর্বাঙ্গে কাঁটা দিল তাই নয়, কি এক প্রকার অজানা বিপদের আশঙ্কায় অন্তরের কোথাও আর শান্তি স্বস্তি রইল না। জানি না কোন অশুভ লগ্নে কাশী হতে যাত্রা করেছিলাম। এই যে এক মুঠো জাল কেটে আর এক মুঠোর ফাঁদে গিয়ে ঘাড় মোড় গুঁজে পড়লাম। এদিকে বয়স্ক যৌবনের সীমানা ডিঙোচ্ছে। এই সময় অযাচিত নারী প্রেমের বন্যা নামল নাকি? কোথায় পালিয়ে যে আত্মরক্ষা করব ভেবে পেলাম না। যুবতী রমণীর প্রণয় ভিক্ষাও যে পুরুষের কাছে এত অরুচির হতে পারে তার ধারণাও ছিল না। ভাবলাম, হঠাৎ মূল্য আমার এত বাড়ল কি করে? আজ রাজলক্ষ্মীর প্রয়োজনও আমাদের শেষ হতে চায় না। বজ্রমুষ্টি এতটুকু শিথিল করেও আমাকে সে নিষ্কৃতি দেবে না, এ মীমাংসা চুকেছে। কিন্তু এখানে আর না, সাধুসঙ্গ মাথায় থাক। কালই এ স্থান ত্যাগ করব। বৈষ্ণবী হঠাৎ চমকে উঠল। এই যা, তোমার জন্য যে চা নিয়েছি গোসাই। বলো কি, পেলে কোথায়? শহরে লোক পাঠিয়েছিলুম, যাই তৈরি করে আনি গে। কোথাও পালিও না যেন। না, কিন্তু তৈরি করতে জানো তো? বৈষ্ণবী জবাব দিল না, শুধু মাথা নেড়ে হাসি মুখে চলে গেল। সে চলে গেলে সেই দিকে চেয়ে মনের মধ্যে কেমন একটা ব্যথা বাজল। চা পান আশ্রমের ব্যবস্থা নয়, হয়তো নিষেধই আছে, তবু ও জিনিসটা যে আমি ভালোবাসি এ খবর সে জেনেছে এবং শহরে লোক পাঠিয়ে সংগ্রহ করেছে। তার বিগত জীবনের ইতিহাস জানি না, বর্তমানও না, কেবল আভাসে এইটুকুই শুনেছি, তা ভালো নয়, তা নিন্দার্হ। শুনলে লোকের ঘৃণা জন্মে। তবুও আমার কাছে সে কাহিনী সে লুকোতে চায়নি, বলবার জন্যই বারবার পীড়াপিড়ি করেছে। শুধু আমি শুনতে রাজি হইনি। আমার কৌতূহল নেই, কারণ প্রয়োজন নেই। প্রয়োজন তার। একলা বসে সেই প্রয়োজনের কথাটা ভাবতে গিয়ে স্পষ্ট দেখতে পেলাম আমাকে না বলে তার অন্তরের গ্লানি ঘুঁজছে না। মনের মধ্যে সে কিছুতেই জোর পাচ্ছে না। শুনেছি আমার শ্রীকান্ত নামটা কমললতার উচ্চারণ করতে নেই। জানি না কে তার এই পরম পূজ্য গুরুজন এবং কবে সে ইহলোক হতে বিদায় হয়েছে। দৈবাত আমাদের নামের মিলটা বোধহয় এই বিপত্তি সৃষ্টি করেছে এবং তখন থেকে কল্পনায় সে গত জন্মের স্বপ্নসাগরে ডুব মেরে সংসারের সব বাস্তবতায় জলাঞ্জলি দিয়েছে। তবু মনে হয় বিস্ময়ের কিছু নেই। রসের আরাধনায় আকণ্ঠ মগ্ন থেকেও তার একান্ত নারী প্রকৃতি আজও হয়তো রসের তত্ত্ব পায়নি। আজ তাই সে বারে বারে তার বিগত জন্মের রুদ্ধদ্বারে হাত পেতে অপরাধে সান্ত্বনা চাইছে। তার কথা শুনে বুঝতে পারি আমার শ্রীকান্ত নামটাকেই পাথেয় করে আজ সে খেয়া ভাসাতে চায়। বৈষ্ণবী চা এনে দিল। সবই নতুন ব্যবস্থা। পান করে গভীর আনন্দ লাভ করলাম। মানুষের মন কত সহজেই না পরিবর্তিত হয়। আর যেন তার বিরুদ্ধে কোনো নালিশ নেই। জিজ্ঞাসা করলাম, কমললতা, তোমরা কি শুঁড়ি? না, সোনার বেনে, কিন্তু তোমাদের কাছে তো প্রভেদ নেই। ও দুই এক। অন্তত আমার কাছে তাই বটে। দুই এক কেন, সবই এক হলেও ক্ষতি ছিল না। তাই তো মনে হয়। তুমি গহরের মায়ের হাতেও খেয়েছ। তাকে তুমি জানো না। গহর বাপের মতো হয়নি, তার মায়ের স্বভাব পেয়েছে। এমন শান্ত আত্মভোলা মিষ্টি মানুষ আর কখনো দেখেছ? ওর মা ছিলেন তেমনই। একবার ছেলেবেলায় গহরের বাপের সঙ্গে তার ঝগড়ার কথা আমার মনে আছে। কাকে নাকি লুকিয়ে অনেকগুলো টাকা দেওয়া নিয়ে ঝগড়া বাঁধল। গহরের বাপ ছিল বদরাগী লোক। আমরা তো ভয়ে গেলাম পালিয়ে। ঘণ্টা কয়েক পরে চুপি চুপি ফিরে এসে দেখি গহরের মা চুপ করে বসে। গহরের বাপের কথা জিজ্ঞাসা করতে প্রথমটা তিনি কথা বললেন না, কিন্তু আমাদের মুখের পানে চেয়ে থেকে হঠাৎ একেবারে হেসে লুটিয়ে পড়লেন। চোখ দিয়ে ফোঁটা কতক জল গড়িয়ে পড়ল। এ অভ্যাস
তার ছিল। এতে হাসির কি হলো? আমরাও তো তাই ভাবলাম, কিন্তু হাসি থামলে কাপড়ে চোখ মুছে ফেলে বললেন, আমি কি বোকা মেয়ে রে বাপু! ও দিব্যি নিয়ে খেয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, আর আমি না খেয়ে উপোস করে রেগে জ্বলে পুড়ে মরছি। কি দরকার বলো তো? আর বলার সঙ্গে সঙ্গেই সমস্ত রাগ অভিমান ধুয়ে মুছে নির্মল হয়ে গেল। মেয়েদের এ যে কত বড় গুণ, তা ভুক্তভোগী ছাড়া আর কেউ জানে না। তুমি কি ভুক্তভোগী নাকি গোসাই? একটু বিব্রত হলাম। প্রশ্নটা তাকে ছেড়ে যে আমার ঘাড়ে পড়বে তা ভাবিনি। বললাম, সবই কি নিজে ভুগতে হয় কমললতা? পরের দেখেও শেখা যায়। ওই ভুরুওয়ালা লোকটার কাছে তুমি কি কিছু শেখোনি? কিন্তু ও তো আমার পর নয়। আর কোনো প্রশ্ন আমার মুখ দিয়ে বার হলো না। একেবারে নিস্তব্ধ হয়ে রইলাম। বৈষ্ণবী নিজেও কিছুক্ষণ নীরব হয়ে রইল। তারপরে হাত জোড় করে বলল, তোমাকে মিনতি করি গোসাই, আমার গোড়ার কথাটা একবার শোনো। বেশ, বলো। কিন্তু বলতে গিয়ে দেখল বলা সহজ নয়। আমারই মতো নত মুখে তাকেও বহুক্ষণ পর্যন্ত চুপ করে থাকতে হলো। কিন্তু সে হার মানল না। অন্তর্বিগ্রহে জয়ী হয়ে একসময় যখন মুখ তুলে চাইল, তখন আমারও মনে হলো তার স্বভাবত সুশ্রী মুখের পরে যেন বিশেষ একটি দীপ্তি পড়েছে। বলল, অহংকার যে মরেও মরে না গোসাই। আমাদের বড় গোসাই বলে, ও যেন তুষের আগুন, নেবেও নেবে না, ছাই সরালেই চোখে পড়ে ধিকি ধিকি জ্বলছে। কিন্তু তাই বলে ফুঁ দিয়েও তো বাড়াতে পারবো না। আমার এ পথে আসাই যে তাহলে মিথ্যে হয়ে যাবে। শোনো, কিন্তু মেয়ে মানুষ তো, হয়তো সব কথা খুলে বলতেও পারবো না। আমার কুণ্ঠার অবধি রইল না। শেষবারের মতো মিনতি করে বললাম, মেয়েদের পদস্খলনের বিবরণে আমার আগ্রহ নেই, ঔৎসুক্য নেই। ও শুনতে আমার কোনো দিন ভালো লাগে না কমললতা। তোমাদের বৈষ্ণব সাধনায় অহংকার বিনাশের কোন পন্থা মহাজনেরা নির্দেশ করে দিয়েছেন আমি জানি নে, কিন্তু নিজের গোপন পাপ অনাবৃত করার স্পর্ধিত বিনয়ী যদি তোমাদের প্রায়শ্চিত্তের বিধান হয়, এসব কাহিনী যাদের কাছে অত্যন্ত রুচিকর এমন বহু লোকের সাক্ষাৎ তুমি পাবে কমললতা। আমাকে ক্ষমা করো। তাছাড়া বোধহয় কালই আমি চলে যাব। জীবনে হয়তো আর কখনো আমাদের দেখাও হবে না। তোমাকে তো আগেই বলেছি গোসাই, প্রয়োজন তোমার নয় আমার, কিন্তু কালকের পর আর আমাদের দেখা হবে না, এই কি তুমি সত্যিই বলতে চাও? না, কখনো তা নয়। আমার মন বলে আবার দেখা হবে, আমি সেই আশা নিয়েই থাকবো। কিন্তু যথার্থই কি আমার সম্বন্ধে তোমার কোনো কথাই জানতে ইচ্ছে করে না? চিরকাল শুধু একটা সন্দেহ আর অনুমান নিয়েই থাকবে? আজ বনের মধ্যে যে লোকটার সঙ্গে আমার দেখা হয়েছিল, যাকে তুমি আশ্রমে ঢুকতে দাও না, যার দৌরাত্মে তুমি পালাতে চাইছ, সে কি তোমার সত্যি কেউ নয়? নিছক পর। কিসের ভয় পালাচ্ছি তুমি বুঝেছ গোসাই? হ্যাঁ, এই তো মনে হয়। কিন্তু কেউ কেউ? ও আমার ইহ পরকালের নরক যন্ত্রণা। তাই তো অহরহ ঠাকুরকে কেঁদে বলি, প্রভু আমি তোমার দাসী, মানুষের উপর থেকে এত বড় ঘৃণা আমার মন থেকে মুছে দাও, আমি আবার সহজ নিঃশ্বাস ফেলে বাঁচি। আমার সকল সাধনা যে ব্যর্থ হয়ে যায়। তার চোখের দৃষ্টিতে যেন আত্মগ্লানি ফুটে উঠল। আমি চুপ করে রইলাম। অথচ উঠছে আপন একদিন আমার কেউ ছিল না। জগতে অত ভালো বোধ করি কেউ কাউকে বাসেনি। তার কথা শুনে বিস্ময়ের সীমা রইল না, এবং এই সুরূপা রমণীর তুলনায় সেই ভালোবাসার পাত্রটির কুৎসিত কদাকার মূর্তি স্মরণ করে মনও ভারী ছোট হয়ে গেল। বুদ্ধিমতী বৈষ্ণবী আমার মুখের প্রতি চেয়ে তা বুঝল। বলল, গোসাই, এই তো শুধু ওর বাইরেটা, ওর ভিতরের পরিচয়টা শোনো। বলো। আমার আরো দুটি ছোট ভাই আছে,
কিন্তু বাপ মায়ের আমিই একমাত্র মেয়ে। বাড়ি আমাদের শ্রীহট্টে, কিন্তু বাবা কারবারি লোক। তার ব্যবসা কলকাতায় বলে ছেলেবেলা থেকে আমি কলকাতায় মানুষ। মা সংসার নিয়ে দেশের বাড়িতেই থাকেন। আমি পুজোর সময় যদি কখনো দেশে যেতুম, মাসখানেকের বেশি থাকতে পারতুম না। আমার ভালোও লাগতো না। কলকাতাতেই আমার বিয়ে হয়। 17 বছর বয়সে কলকাতাতেই আমি তাকে হারাই। তার নামের জন্যই গোসাই। তোমার নামটা গহর গোসাইয়ের মুখে শুনে আমি চমকে উঠি। এই জন্যেই নতুন গোসাই বলে ডাকি। তোমার ও নামটা আমি মুখে আনতে পারি না। সে আমি বুঝেছি। তারপর তারপর সে হাসল। সে হাসিতে শব্দ নেই, কথা আছে অনেক। কমললতা চেয়ে রইল আমার দিকে। আমার মুখেও কোনো কথা জোগালো না। বাইরের এই আখড়া, এই গ্রাম, এই পৃথিবী স্থির হয়ে রইল। কি বলবে কমললতা তার আগের জীবনের কথা? কে ওই লোকটি? কি সম্পর্ক তার কমললতার সঙ্গে? শ্রীকান্ত কি এই মোহজাল কাটিয়ে বেরোতে পারবে, নাকি নতুন কোনো মোড় নেবে তার জীবন? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 24। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, কমললতা শ্রাবণী মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।